বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজকর্ম বিভাগে অধ্যয়নরত সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের ক্লাস টিচার হিসেবে উপস্থিত আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব নৃবিজ্ঞানের, সাংস্কৃতিক নৃবিজ্ঞানের আরও কয়েকটি উপশাখা বা শাখা, সে আলোচনা উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম নৃবিজ্ঞানের শাখাসমূহ। এই আলোচনায় প্রথমত দৈহিক নৃবিজ্ঞানের শাখাসমূহ আলোচনা করেছিলাম, তারপরে সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞানের শাখাসমূহ আলোচনা করেছিলাম। এই আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম এথনোগ্রাফি, এথনোলজি, প্যালিওন্টোলজি, লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্ব, এই আলোচনাগুলো করেছিলাম। তো সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞানের আরও কতগুলো শাখা রয়েছে, সেই শাখার আলোচনা আমি উপস্থাপন করব। আরেকটি শাখা রয়েছে সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞানের, আরেকটি শাখা রয়েছে, সেটা হলো যে রাজনৈতিক নৃবিজ্ঞান বা পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি। নৃবিজ্ঞানের এই শাখায় মানুষের সামাজিক জীবনযাপন প্রণালীর পাশাপাশি মানুষের যে রাজনৈতিক বিষয়াবলী বা রাজনৈতিক কার্যাবলী, সেটাও আলোচনা করা হয় সাংস্কৃতিক নৃবিজ্ঞানে। কারণ আমরা জানি মানুষ হলো পলিটিক্যাল বিং। যেমন অ্যারিস্টটলের ভাষায় ম্যান ইজ আ পলিটিক্যাল বিং। মানুষ হলো রাজনৈতিক প্রাণী। মানুষ যদি রাজনৈতিক প্রাণী হয়ে থাকে, তাহলে মানুষ রাজনীতি করবে, তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সে জড়িত হবে। ফলে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হবে রাজনৈতিক কার্যাবলীতে অংশগ্রহণ বা রাজনৈতিক কার্যাবলীর সাথে সম্পৃক্ততা। সুতরাং সামাজিক যে নৃবিজ্ঞান বা সাংস্কৃতিক নৃবিজ্ঞান, সে নৃবিজ্ঞান মানুষের যে রাজনৈতিক কার্যাবলীকে, সেটাকেও আলোচনা করতে চায়। এই কারণে এই অংশটাকে বলা হয় যে রাজনৈতিক নৃবিজ্ঞান বা পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি। সমাজভেদে মানুষের রাজনৈতিক জীবন ব্যবস্থা বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটি নৃবিজ্ঞান বিভিন্ন সমাজের রাজনৈতিক ব্যবস্থা, তাদের রাজনৈতিক নেতৃত্বের কাঠামো, সরকার ব্যবস্থা, সরকার কাঠামো, ক্ষমতার উৎস, আইন শৃঙ্খলা প্রভৃতি রাজনৈতিক বিষয় নিয়ে ব্যাপক গবেষণা এবং পর্যালোচনা উপস্থাপন করে বা পর্যালোচনা হাজির করে। এর মাধ্যমে মূলত আদিম সমাজ থেকে শুরু করে বর্তমানে একবারে আধুনিক গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেই অবধি পর্যন্ত যত ধরনের রাজনৈতিক অবস্থা এবং এই রাজনৈতিক অবস্থার চিত্র ফুটে ওঠে আদিমকাল থেকে আজ পর্যন্ত, সকল বিষয়ই রাজনৈতিক নৃবিজ্ঞান আলোচনা করে থাকে। এবং রাজনৈতিক যে ব্যবস্থা বা ব্যবস্থাপনার যে ক্রমাগত যে পরিবর্তন বা রূপান্তর আমরা বলে থাকি, কিংবা এটাকে আমরা বিবর্তন বলে থাকি, সে দীর্ঘ বিবর্তনের পথ উন্মোচন করা বা সে সম্পর্কিত জ্ঞান সরবরাহ করা রাজনৈতিক নৃবিজ্ঞানের অন্যতম কাজ। বর্তমানে নৃবিজ্ঞানীরা অনুন্নত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার আদায়ে সহায়তা দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড ও আমেরিকায় যে ঔপনিবেশিক শাসন, সে শাসনকে পাকাপোক্ত করার জন্য নৃবিজ্ঞানকে, ফলিত নৃবিজ্ঞানীদের ব্যবহার করা হয় এবং তখন থেকে মূলত রাজনৈতিক নৃবিজ্ঞানের সূচনা হয়ে থাকে। তার মানে হলো রাজনৈতিক নৃবিজ্ঞানও সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞানের একটি অংশ, যেটি মূলত মানুষের রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক যে বিকাশ, আদিম সমাজ থেকে আজ পর্যন্ত আধুনিক সমাজ ব্যবস্থা পর্যন্ত রাজনৈতিক বিষয়ের সাথে মানুষের যে বোঝাপড়া, মানুষের রাজনৈতিক চিন্তা ভাবনা, রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক কার্যাবলী, নেতৃত্ব, সরকার, সামাজিক শৃঙ্খলা, বিচার ব্যবস্থা,
কিংবা আইনের শাসন, কিংবা সুনাগরিকের ধারণা, নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য, নাগরিকের অধিকার এবং অধিকার আদায়ে নাগরিকদের যে বিভিন্ন কর্মপদ্ধতি, আধুনিক বিশ্বে যে সমস্ত কর্মপদ্ধতি রয়েছে রাজনৈতিক সুযোগ সুবিধা আদায়ে, তো সকল কিছুই মূলত রাজনৈতিক নৃবিজ্ঞান বা পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি আলোচনা করে। এরপরে হলো অর্থনৈতিক নৃবিজ্ঞান। আর এই নৃবিজ্ঞানের সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞানের আরেকটি শাখা হলো যে ইকোনমিক অ্যানথ্রোপোলজি। অর্থনৈতিক নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় বস্তু হলো মানুষের অর্থনৈতিক দিক। অর্থনৈতিক নৃবিজ্ঞানীরা সমাজ বা গোষ্ঠীর যে সম্পদের উৎপাদন, সম্পদের ভোগ বন্টন, সঞ্চয়, সম্পদ আহরণ, সম্পদের আদান প্রদান, সম্পদের ট্রানজ্যাকশন বা সম্পদের যে লেনদেন আদান প্রদান প্রভৃতি আলোচনা এবং বিশ্লেষণ করে থাকে। এই জন্য নৃবিজ্ঞানীরা আদিম অর্থনীতি থেকে বর্তমান অবধি কাল পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে গবেষণা করে থাকে। একেবারে আদিম সমাজ ব্যবস্থার যে সরল অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক যেমন খাদ্য সংগ্রহ, জীবনযাপন, জীবন ধারণ সম্পর্কে জানা যায়। উৎপাদন পদ্ধতি, মালিকানার সূচনা, পরিবর্তন বা বিবর্তন, এগুলো নৃবিজ্ঞানীরা আলোচনা করে। হাল আমলের যে যৌথ মালিকানা বা ব্যক্তিগত মালিকানার যে বিকাশ, উদ্ভব, প্রভাব, এগুলো নিয়ে নৃবিজ্ঞানীরা আলোচনা করে থাকে। মুক্ত বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, মুদ্রা ব্যবস্থা, বিভিন্ন সমাজ ব্যবস্থায় যে মুদ্রার প্রচলন কিংবা যে বন্টন, বিনিময়, তো এই সব কিছুই মূলত অর্থনৈতিক নৃবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। এরপর হলো পরিবেশগত নৃবিজ্ঞান। আরেকটা নৃবিজ্ঞানের আরেকটা শাখা হলো পরিবেশগত নৃবিজ্ঞান, এনভায়রনমেন্টাল বা ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এটি মূলত পরিবেশগত নৃবিজ্ঞানে মূলত মানুষের পরিবেশগত বিষয়গুলি আলোচনা করে থাকে। পরিবেশ সমাজ ও সংস্কৃতির অপরিহার্য অংশ। পরিবেশকে বাদ দিয়ে সমাজ ও সংস্কৃতির অস্তিত্ব কল্পনা করা যায় না, এবং এই পরিবেশ মানুষের জীবনযাপনের উপর নানান মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে। পরিবেশ মানুষ সর্বকালেই প্রতিকূল পরিবেশকে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করেছে, এবং সেই নিয়ন্ত্রিত পরিবেশে মানুষ খাপ খেয়ে চলবার চেষ্টা করেছে, এবং এই পরিবেশকে কাজে লাগিয়ে মানুষের জীবন ধারণ, জীবন আচরণ সবগুলোকে মানুষ সাজিয়েছে। মানুষ ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরন্তর। এই পরিবেশ নিয়ে নৃবিজ্ঞানীরা আলোচনা করেন, অনুসন্ধান করেন, এবং মানুষকে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পরামর্শ প্রদান করেন। এবং নৃবিজ্ঞান যে ইকোলজিক্যাল যে ব্যালেন্স, এটা হাল আমলে বিশেষ করে আধুনিক শিল্পায়িত সমাজে ব্যালেন্সটা বা ভারসাম্যটা অনেক ক্ষেত্রে নষ্ট হচ্ছে বা সেগুলো ভেঙে পড়ছে। এক্ষেত্রে নৃবিজ্ঞানীরা সোচ্চার হচ্ছেন এবং তারা গবেষণা, প্রয়োজনীয় তথ্য উপাত্ত, বাস্তব তথ্য উপাত্ত দিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এভাবে যদি পরিবেশ বিপর্যয় হতে থাকে এবং প্রাকৃতিক ভারসাম্য যদি নষ্ট হয়ে থাকে, তাহলে এই ইউনিভার্স বা বিশ্ব ব্যবস্থা বা বৈশ্বিক জীবনযাপন প্রণালী, এটা মানুষ এবং প্রাণী উভয়ের জন্যই, যেটা আমরা বায়োস্ফিয়ার বলে থাকি, মানুষও প্রাণীকুলের জন্য বসবাসের জন্য যে উপযোগী যে পরিবেশ, এটা যদি টিকে না থাকে, তাহলে একসময় পৃথিবী নামক এই গ্রহটিতে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে। তো পরিবেশ নৃবিজ্ঞানীরা এ সংক্রান্ত সচেতনতা, এ সংক্রান্ত ধারণা, এ সংক্রান্ত গবেষণা নিয়মিত করে থাকে, এবং এ সংক্রান্ত জ্ঞান বিশ্ববাসীর সামনে তুলে ধরে মানুষের আচার আচরণ বা কিংবা মানুষের কার্যাবলী বা প্রকৃতির উপর মানুষের যে অহেতুক খামখেয়ালিপনা, সেগুলো থেকে যেন মানুষ দূরে সরে আসে। প্রাকৃতিক নৃবিজ্ঞান বা পরিবেশগত নৃবিজ্ঞান মূলত সেই আলোচনা করে থাকে। এরপরে হলো প্রতীকী নৃবিজ্ঞান বা সিম্বলিক অ্যানথ্রোপোলজি।
প্রতীক, আমরা প্রতিটা দেশে প্রতিটা জাতির কিছু গুরুত্বপূর্ণ প্রতীক রয়েছে বা মানুষ মানুষ প্রতীক ব্যবহার করে থাকে। ভিক্টর টার্নার, মেরি ডগলাস, ক্লিফোর্ড গিয়ার্স প্রমুখ মূলত এই প্রতীকী নৃবিজ্ঞানের এই ধারণার সূচনা করেন। প্রতীকী নৃবিজ্ঞানের মাধ্যমে সমাজ কাঠামোর অন্তর্নিহিত অর্থ জানা যায়। একটি সমাজের যে অন্তর্গত অর্থ, যেটা বাহ্যিকভাবে উপলব্ধি করা যায় না, যেগুলোকে বিভিন্ন প্রতীক বা সংকেত পর্যালোচনা করার মধ্যে দিয়ে সেগুলোকে উপস্থাপন সেগুলোর অর্থ বা সেগুলো অর্থ উদ্ধার করা যায়। সমাজের স্বীকৃতিপ্রাপ্ত প্রতীকগুলো বিশ্লেষণের মাধ্যমে পুরো সমাজকে বিশ্লেষণ করা যায়, পুরো সমাজের তাৎপর্য উপলব্ধি করা যায়, পুরো সমাজের যে বিশ্বাস কিংবা তাদের যে মূল্যবোধ সে সংক্রান্ত ধারণা আঁচ করতে পারা যায়। এর ফলে সেই সমাজ ব্যবস্থাকে পুরোপুরি বোঝা যায় বা সেই সমাজ ব্যবস্থা সম্পর্কেও ধারণা করা যায়। আমাদের দেশের জাতীয় পতাকাকে যদি আমরা বলি, তাহলে এই যে জাতীয় পতাকার এই যে লাল সবুজ, এগুলো শুধুমাত্র লাল সবুজ রঙের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটার নিগুড় অর্থ বহন করে। এক সাগর যে রক্তের নদী বইয়ে দিয়ে আমরা এই সুজলা সুফলা শ্যামল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেটার প্রতীক হলো এই জাতীয় পতাকা। জাতীয় পতাকা আমাদের ঐক্যের প্রতীক, আমাদের ঐক্যকে ধরে রাখে, ঐক্যকে বজায় রাখে। জাতীয় পতাকা আমাদের দেশপ্রেমকে উদ্বুদ্ধ করে, আমরা দেশপ্রেমে উদ্বেলিত হয় জাতীয় পতাকাকে কেন্দ্র করে। জাতীয় পতাকার মাধ্যমে আমরা দেশের প্রতি সম্মান জানাই, দেশকে সম্মানিত ভাবি। তো সুতরাং প্রতিটা দেশেরই এমন কিছু প্রতীক থাকে যেগুলো ওই দেশকে ব্যাখ্যা করে, ওই জাতিকে ব্যাখ্যা করে, ওই জাতির কৃষ্টি সভ্যতা সংস্কৃতিকে ব্যাখ্যা করে। যেই প্রতীকগুলো উপলব্ধি করে আমরা ওই জাতি সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারি। এই যে লাল সবুজের পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক হয়েছে। আমাদের জাতীয় স্মৃতিসৌধের যেটি তৈরি হয়েছে, এটি শুধুমাত্র ইট পাথরের তৈরি একটা স্থাপনা নয়, এটার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মানুষের জীবনের যে আত্মাহুতি বা রক্তের যে বিসর্জন, সেটা আমরা উপলব্ধি করতে পারি। এবং এই রক্তের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, জাতি হিসেবে আমাদের যে দায়বদ্ধতাও, সেটা আমরা উপলব্ধি করতে পারি। সুতরাং এই প্রতীকগুলো একটা জাতিকে ব্যাখ্যা করে, জাতির অন্তর্নিহিত, জাতির গড়ে ওঠার যে ইতিহাস ঐতিহ্য, সেগুলোকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে। তো এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো এই কারণে প্রতীকী নৃবিজ্ঞানের একটি বিশেষ শাখা হিসেবে, সামাজিক সাংস্কৃতিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এরপর হলো চিকিৎসা নৃবিজ্ঞান বা মেডিকেল অ্যানথ্রোপোলজি। চিকিৎসা নৃবিজ্ঞান মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে গবেষণা করে থাকে। বিভিন্ন জনগোষ্ঠীর, বিভিন্ন অঞ্চলে, আদিম যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন জনগোষ্ঠীর, বিভিন্ন প্রান্তের, বিভিন্ন জনগোষ্ঠীর যে রোগের কারণ, রোগের প্রকৃতি, প্রতিরোধ এবং নিরাময় ব্যবস্থা এবং রোগ চিকিৎসায় বিভিন্ন জনপদের মানুষগুলো বিভিন্ন যুগে তারা কি ধ্যান ধারণা পোষণ করত, কি বিশ্বাস তাদের মধ্যে প্রচলিত রয়েছে বা ছিল, এ সংক্রান্ত যে জ্ঞান বা যে সংক্রান্ত যে বিশ্লেষণ, সেগুলো আমরা পাই চিকিৎসা নৃবিজ্ঞান অধ্যয়ন করার মধ্য দিয়ে। জনগোষ্ঠীর রোগ ভেদে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থাও বিভিন্ন সমাজে বিভিন্ন রকম লক্ষ্য করা যায়। চিকিৎসা নৃবিজ্ঞানের অধ্যয়নের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তেমনি চিকিৎসা নৃবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে দেখতে পান যে আদিম মানুষ প্রকৃতি থেকে গাছ, শিকড়, লতাপাতা, ফলমূল প্রভৃতি সংগ্রহ করে ব্যবহার করত চিকিৎসা ব্যবস্থাপনা বা রোগ নিরাময়ে। পরবর্তীতে তার উপর ভিত্তি করে নিরন্তর গবেষণার মাধ্যমে আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রসার লাভ করেছে। তো একটা দেশের রোগের ক্ষেত্রে মানুষের বিশ্বাস, মানুষের কুসংস্কার, মানুষের যে আমরা বলে থাকি যে কিংবদন্তিগুলো রয়েছে, যে মানুষের যে পৌরাণিক যে বিশ্বাস গল্পগাথা রয়েছে, সে সংক্রান্ত বিষয় আমরা জানতে পারি চিকিৎসা নৃবিজ্ঞান অধ্যয়ন করার মধ্য দিয়ে। এরপর নগর নৃবিজ্ঞান মূলত নগরের উৎপত্তি, বিকাশ
এবং নগরের যে পরিবেশ এবং প্রভাব নিয়ে মূলত নগর নৃবিজ্ঞানীরা আলোচনা করে থাকেন। মানব জীবনে নগরের প্রভাব নৃবিজ্ঞানীদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। নগর নৃবিজ্ঞানীরা প্রাচীন নগর আধুনিক নগরসমূহের মধ্যে মিল এবং অমিল খুঁজবার চেষ্টা করেন। প্রাচীন নগরসমূহের যে 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 ক্ষয় সাধন বা বিপর্যয় বা ধ্বংস হয়ে যাওয়া, সেগুলোর কারণ, সেগুলোর সম্পর্কিত যে তথ্যপত্র সেগুলো সরবরাহ করেন এবং আধুনিক নগর রাষ্ট্র গড়ে উঠবার পেছনের যে কারণগুলো, যে উদ্দীপনাগুলো মানুষের মধ্যে কাজ করেছে সে সংক্রান্ত জ্ঞান সরবরাহ করে থাকেন। নগর রাষ্ট্র সম্পর্কে নৃবিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউন বলেন, সেটা হলো এটা বলা হয় আরবান অ্যানথ্রোপোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য ইম্প্যাক্ট অফ আরবান এনভায়রনমেন্ট আপন হিউম্যান বিহেভিয়ার। মানুষের যে মানবীয় আচরণের উপর যে আরবান বা নগর পরিবেশের যে প্রভাব, সেই সংক্রান্ত যে স্টাডি বা সেই সংক্রান্ত যে অধ্যয়ন বা পর্যালোচনা, সেটাকে বলা হয় যে নগর নৃবিজ্ঞান। বিগত শতাব্দীর শেষ দিকে এদেশের নগর নৃবিজ্ঞানের যাত্রা শুরু করে। এখানে নৃবিজ্ঞানীরা নগরের বৈশিষ্ট্য, অভিবাসন, নগরের যে আমরা শিল্পায়ন বলে থাকি, তারপরে নগরের যে স্থানান্তর, মাইগ্রেশন, এটা দেশীয় মাইগ্রেশন কিংবা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, তো নানান মাত্রায় নানান ঘটনার সূত্রপাত হয় নগরকে কেন্দ্র করে, নগর বা নগর রাষ্ট্রকে কেন্দ্র করে। তো এই যে নগরায়ন বা নগর শিল্পায়ন, এটা একটা চিরন্তন বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। রাষ্ট্রের যে উন্নয়ন, শিল্পায়িত সমাজের যে বৈশিষ্ট্য অর্জন করেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, সেটা মূলত এই যে নগরায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়েছে। তো এই কারণে নগরায়ন আমাদেরকে বুঝতে হলে আরবান অ্যানথ্রোপোলজিক্যাল বা নগর নৃবিজ্ঞান আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এবং নগর জীবনের যে বিশেষ কিছু সমস্যা রয়েছে, বিশেষ কিছু দুর্গতি রয়েছে, যেমন আমরা বলে থাকি মাদকাসক্তি এবং অন্যান্য যে মানুষের যে মানবীয় আচরণের যে নেতিবাচক প্রবণতাগুলো, মাদকাসক্তি, তারপর বিবাহ বিচ্ছেদ, তারপরে পারিবারিক অসঙ্গতি, এই যে নগর জীবনকে কেন্দ্র করে বিশেষ সমস্যাগুলো জটিল হয়েছে বা জটিল রূপ ধারণ করেছে, এগুলোও মূলত নগর নৃবিজ্ঞানীরা আলোচনা করে থাকেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আলোচনা শেষ করলাম। তো আমরা আজকে আলোচনা করলাম সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞানের আরও কতিপয় শাখা বা উপশাখা, যেগুলো আগে আলোচনা করা হয়নি, যেগুলো আজকে এখন শেষ করলাম। তো এর মধ্য দিয়েই আমাদের নৃবিজ্ঞানের যে প্রথম অধ্যায়ের আলোচনা শেষ হলো। আগামী আলোচনায় আমরা উপস্থাপন করব নৃবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। সেই দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা থাকলো।